গল্পের শুরুতে আমরা দেখি নাসার কিছু অ্যাস্ট্রোনট মঙ্গল গ্রহে মাটির স্যাম্পেল সংগ্রহ করছিল, আর তাদের ওই হাই টেকনোলজির স্যুটের মাধ্যমে পৃথিবী থেকে নাসা তাদের সমস্তটাই মনিটর করছিল। তাদের এই স্যাম্পেল কালেক্ট করার সময় হঠাৎ তাদের কাছে একটা ইমার্জেন্সি অ্যালার্ট আসে, যেখানে তারা খবর পায় তাদের দিকে একটা বিরাট ঝড় আসতে চলেছে। কাজ এখন বাদ রেখে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইং অবজেক্টের দিকে পৌঁছতে হবে। কথা মতো সবাই তাড়াহুড়ো করে সেদিকে এগোয়, কিন্তু তাদের মধ্যে মার্ক ওয়াটারনি, যে ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী, সে কিছু একটা সঙ্গে ধাক্কা খায় আর হারিয়ে যায় ওই ঝড়ের মধ্যে। যদিও তাদের কমান্ডার তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু মার্ক ওয়াটারনির কোনো হদিশ পাওয়া যায় না। ওদিকে মার্ক ওয়াটারনিও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না, কারণ তার স্যুটে থাকা সমস্ত কমিউনিকেশন সিস্টেম ততক্ষণে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। কন্ট্যাক্ট না হয় এখন সবার এটাই মনে হয় ওয়াটারনি হয়তো মারা গেছে, যে কারণে সবাই সবার ফ্লাইং অবজেক্টে উঠে তারা সেখান থেকে বেরিয়ে যায় পৃথিবীর দিকে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যতক্ষণে ঝড় শান্ত হয়েছিল, মার্ক ওয়াটারনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার শরীরে থাকা স্যুটের ভেতর থেকে একটা রড তার স্যুট ফুটো করে পেটের ভেতর প্রবেশ করেছে। ব্যথায় যন্ত্রণায় কোনো মতে সে নিজেকে ওই ক্যাম্পে পৌঁছায়, যেখানে তারা থাকার জন্য আগেই একটা আশ্রয় তৈরি করেছিল। প্রথমে এই ক্যাম্পে গিয়ে সে নিজের শরীর থেকে ওই রড বের করে, আর তারপর চেষ্টা করে তার বাকি সাথীদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। কিন্তু যেহেতু সমস্ত যন্ত্রপাতি ধ্বংস হয়ে গিয়েছিল, তাই কারোর সঙ্গেই তার যোগাযোগ সম্ভব হয় না। মার্ক এখানে এখন ফেঁসে গেছে। এখন যদি তাকে এখান থেকে বেঁচে বেরোতে হয়, তাহলে আগামী 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ নাসার পরবর্তী মঙ্গলের প্রজেক্ট 4 বছর পর এখান থেকে 3200 কিলোমিটার দূরে নামবে। কিন্তু ওয়াটারনি বুঝতে পারে 4 বছর অপেক্ষা করা তার দ্বারা সম্ভব না, কারণ ততদিন বেঁচে থাকার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। কিন্তু তারপরেও সে মনে মনে একটা ডিসিশন নিয়ে নেয়, সে যেভাবে সম্ভব ততদিন নিজেকে বাঁচিয়ে রাখবে। তার জন্য দরকার হয় মঙ্গল গ্রহে যদি চাষবাস শুরু করতে হয়, সে তাই করবে। চাষবাস করার জন্য দরকার বীজ, আর সেরকম কিছু ছিল তার কাছে বলতে, সেটা হলো আলু। ওয়াটারনি একজন উদ্ভিদ বিজ্ঞানী, তাই সে ভালোভাবেই জানে চাষবাস করার জন্য কি কি দরকার। তাই সময় নষ্ট না করে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ সে শুরু করে দেয়। তার ওই বদ্ধ ক্যাম্পের ভেতর এক জায়গায় অনেক মাটি জমা করে, আর তার কাছে থাকা সমস্ত আলুগুলো পুঁতে ফেলে ওই মাটিতে। কিন্তু মাটির উর্বরতা বাড়ানোর জন্য তার দরকার এখন প্রচুর জল, যেটা মঙ্গল গ্রহে নেই। এখন তাকে জল তৈরি করতে হবে। সায়েন্টিফিকলি জল তৈরি করার জন্য হাইড্রোজেন আর অক্সিজেনের দরকার, কিন্তু সেগুলো তো তার কাছে আছে। তাই জল বানানোর জন্য প্রথমবার যখন সে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে সেখানে তাপ দিতে শুরু করে, কেমিক্যালের কোয়ান্টিটি প্রথমবার একটু এদিক ওদিক হয়ে যাওয়ায় সেখানে একটা ছোটখাটো বিস্ফোরণ হয়। কিন্তু পরের বার অ্যাটর্নি একদম ঠিকঠাক কোয়ান্টিটিতে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে সেটাকে তাপ দিয়ে একটা সুন্দর বাষ্পের তৈরি করে, আর সেই বাষ্পই ধীরে ধীরে তৈরি করতে শুরু করে জল। এভাবেই সময় কাটতে থাকে। বিন্দু বিন্দু করে অ্যাটর্নি সেইটুকু জল তৈরি করে ফেলে যতটা চারাগাছ অঙ্কুরিত হওয়ার জন্য দরকার। আরও কিছুদিন সময় কাটে। তার কিছুদিন পর অ্যাটর্নি লক্ষ্য করে চারাগাছ অঙ্কুরিত হতে শুরু করেছে। এটা দেখে অ্যাটর্নির যেন আর খুশির সীমানা থাকে না। কিন্তু অন্যদিকে পৃথিবীতে আমরা দেখতে পাই, যেখানে আজ ঘোষণা করা হচ্ছিল অ্যাটর্নি তাদের মধ্যে আর নেই, তাই সমস্ত মানুষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এক জায়গায় হয়েছিল। পুরো মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে। এরপর আরও কিছুদিন সময় কাটে, আর নাসার কর্মচারী যখন স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলের ছবি চেক করে, সে দেখতে পায় সেখানে যে যন্ত্রপাতিগুলো যে জায়গায় থাকার কথা, সেগুলো একটু একটু করে কেন যেন সরে যাচ্ছে। ঝড় বা হাওয়াতে সরলে এভাবে সরা সম্ভব না, যেমন ভাবে সেগুলো সরতে দেখা যাচ্ছে। আসলে এগুলো ছিল সোলার প্যানেল, আর অ্যাটর্নি সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছিল, আর কয়েকটার ওপর নোংরা পড়ে যাওয়ায় সেগুলো পরিষ্কার করে দিয়েছিল। নাসার অপারেটর সিনিয়রকে ডেকে এই সমস্ত কথা বললে তাদের আর বুঝতে বাকি থাকে না মঙ্গল গ্রহে কেউ তো বেঁচে আছে, আর সেই কেউ আমাদের উদ্ভিদবিদ অ্যাটর্নি। কিন্তু তারপরেও তাদের সিনিয়র বলে, আমরা জানি সে জীবিত, কিন্তু আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদেই মারা যাবে, কারণ পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে কয়েক মাসের পথ পাড়ি দিতে হবে। আর আমরা এটা ভালোভাবেই জানি ওয়াটারনির কাছে এত লম্বা সময়ের জন্য খাবার নেই। এই ঘটনার পরেও আরো বেশ কয়েকদিন কেটে যায়। মঙ্গলে ওয়াটারনি 17 দিন পার করে ফেলেছে। তার মাথায় এখন একটাই ক্যালকুলেশন, 4 বছর পর সেই দিন আসবে যেটা এখান থেকে 3000 কিলোমিটার দূরে। সে একদিন অবশ্যই পৃথিবীতে ফিরবে, কিন্তু এখন থেকেই তাকে সেখানে যাওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে। আর এই পুরো যাত্রা কমপ্লিট করতে তার লাগবে প্রায় 50 দিন, কারণ তার কাছে যে গাড়িটি আছে সেটা একদিনে 35 কিলোমিটারের বেশি যেতে পারে না, আর প্রত্যেক 35 কিলোমিটার ওই গাড়িটিকে সোলার প্যানেলের মাধ্যমে আবারও চার্জ করতে হতো। ওদিকে সিন চেঞ্জ হয়ে আমরা পৃথিবীর খবর দেখতে পাই। যারা এতদিনে বুঝে গেছিল অ্যাটর্নি কিছু একটা ব্যবস্থা করেছে সেখানে থাকার জন্য, তাই এখানকার লোকেরাও এবার ঠিক করে ওয়াটারনির কাছে খাবার ও সাহায্য পৌঁছানোর প্রস্তুতি এরাও শুরু করে দেয়। আর তারা হিসাব করে দেখতে পায় পৃথিবী থেকে তাদের সমস্ত কিছু রেডি করে টেক অফ করতে এখনো 3 মাস সময় লাগবে, আর যে ফ্লাইং অবজেক্টটি সেখানে যাবে আর সেটাও মঙ্গলে পৌঁছাতে নেবে 9 মাস। অর্থাৎ পুরোপুরি এখন থেকে 1 বছর অ্যাটর্নিকে বেঁচে থাকতে হবে।
এদিকে মঙ্গলে ওয়াটারনি আলুর ফসলে পুরো 2 মাস কাটিয়ে ফেলেছে। সে 400টি চারা গাছ লাগিয়েছিল, আর যেটুকু সে আশা করেছিল তার থেকে অনেক ভালো সে ফল পেয়েছে। তাই সে সময়ের সাথে সাথে সমস্ত আলু গাছগুলো তুলতো, আর সেখান থেকে বড় আলুগুলো নিয়ে ছোট আলুগুলো আবারও মাটিতে পুঁতে ফেলতো। কিন্তু এত কিছুর পরেও ওয়াটারনির আর বুঝতে বাকি থাকে না, সে যদি নাসার সাথে কন্টাক্টই না করতে পারে তাহলে সে যতই আলুর ফসল চাষ করুক, এখানে তো তার বছরের পর বছর বাঁচা সম্ভব না, একদিন তাকে মারা যেতেই হবে। তাই লাস্ট মঙ্গল গ্রহের যে মিশন হয়েছিল 1997 সালে, সেই সময়ে এখানে থাকা যে কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল সেটাই সে আবারও খোঁজার চেষ্টা করে। অ্যাটর্নি অনেক খোঁজাখুঁজির পর সেটা খুঁজে বের করে, আর মাটি খুঁড়ে সেটা বেরও করে ফেলে। ওদিকে আমরা নিচে পৃথিবীতে তখন দেখতে পাই নাসার টিম ক্রমাগত স্যাটেলাইটের মাধ্যমে সেখানে নড়াচড়া সমস্ত কিছু ফলো করছিল, আর তারা স্যাটেলাইটের নতুন ইমেজ দেখে বুঝতে পারে অ্যাটর্নি 1997 সেই প্যাথফাইন্ডারটা খুঁজতে যাচ্ছে। ততক্ষণে অ্যাটর্নি সেটা খুঁজে মাটি খুঁড়ে বের করে যেন তেন প্রকারে কমিউনিকেট করার মতো একটি ব্যবস্থা করেই ফেলেছিল। এখনের হিসেবে এটা অনেক পুরনো সিস্টেম, ভয়েসের মাধ্যমে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে না পারলেও এটার মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে সে পাঠাতে পারবে সেখানে। তো অটার্নি তার উপস্থিত বুদ্ধির ব্যবহার করে ক্যামেরার সামনে 3টে বোর্ড রাখে, যেখানে একটা বোর্ডে সে লিখে রেখেছিল আপনারা কি সিগন্যাল পাচ্ছেন, আর একটা বোর্ডে হ্যাঁ, আর একটা বোর্ডে না। এখন যদি ক্যামেরা ঠিকঠাক ভাবে ঘোরে তাহলে আর অ্যাটর্নির বুঝতে বাকি থাকবে না যে নাসার লোকও বুঝতে পেরেছে সে এখনো বেঁচে আছে। এটা ভাবতে না ভাবতেই ওই প্যাথ ফাইন্ডারের ক্যামেরা হ্যার দিকে ঘুরে যায়, যেটা দেখে অ্যাটর্নির খুশিতে যেন প্রাণটা ভরে ওঠে, সে আরো একটা বাঁচার আশা পায়। কিন্তু প্রবলেম এখনো সলভ হয়নি। ওরা অ্যাটর্নিকে দেখতে পাচ্ছিল, কিন্তু অ্যাটর্নিকে বাঁচানোর জন্য পৃথিবীর লোক কি স্টেপ নিচ্ছে সেটা পৃথিবীর লোক কিন্তু অ্যাটর্নিকে জানাতে পারছিল না। তাই কথোপকথন আরো ডিটেলসে করার জন্য অ্যাটর্নি একটা কোড ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে, যে কারণে এখন তারা একে অপরের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারছিল। পৃথিবী থেকে আসা মেসেজের মাধ্যমে অ্যাটর্নি বুঝতে পারে তার জন্য খাবার আর সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা জানতে পেরে অ্যাটর্নি প্রচন্ড খুশি তো হয়, কিন্তু অ্যাটর্নি যখন তাদের কাছে শোনে আমার ক্রুমেটরা কি সবাই ঠিক আছে, আর যদি থাকে তারা কি জানে আমি বেঁচে আছি, কিন্তু নাসার সিনিয়র ডিপার্টমেন্টের লোক তার ক্রুমেটদের এখনো এটা জানায়নি, কারণ তারা জানে এখন যদি তারা জানতে পারে তাদের এখনো একটা পার্টনার মঙ্গল গ্রহে ফেসে আছে তাহলে তো তাদের প্রচন্ড আফসোস হবে, আর এই মানসিক চাপ তাদের দেওয়া ঠিক হবে না। কিন্তু এই খবর যখন অ্যাটর্নি জানতে পারে ক্রুমেটরা এখনো তার ব্যাপারে জানে না, অ্যাটর্নি একটু রেগে তাদেরকে ফোর্স করে তাদেরকে বলার জন্য, যে কারণে নাসা অ্যাটর্নির ক্রুদের সেটা জানিয়ে তো দেয়। আর এটা শুনে ক্রু মেম্বাররা প্রচন্ড খুশি হলেও এর সাথে সাথে তারা প্রচন্ড দুঃখবোধ করে এই কারণে যে তারা অ্যাটর্নিকে ওখানে একা ফেলে এসছে। এতক্ষণে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই একদিন তার চাষযোগ্য তৈরি ওই বদ্ধ ঘরে কেমিক্যাল রিয়াকশনের কারণে একটা বড় ব্লাস্ট হয়, যে কারণে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এখন সে আর নতুন করেও ফসল ফলাতে পারবে না, কারণ এই বদ্ধ জায়গার ভেতরে যে পরিবেশ সে তৈরি করেছিল সেটা তৈরি করার জন্য এই রুমটা পুরোপুরি বদ্ধ হওয়া দরকার। আর যেহেতু এই ঘরের দরজা এখন ভেঙে গেছে তাই সেটাও আর সম্ভব না। এখন ওয়াটারনি হিসাব করে দেখতে পায় যতগুলো আলো তার কাছে আছে সেই আলো খেয়ে সে ওই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে না যতদিনে পৃথিবী থেকে তার কাছে সাহায্য আসছে। এইসব খবর যখন নিজ থেকে নাসা জানতে পারে তারাও ওয়াটারনিকে হাল ছাড়তে মানা করে আর বলে তোমার যতটুকু খাবার আছে ওইটুকু দিয়েই তোমার অতদিন কাজ চালাতে হবে। তাই এখন ওয়াটারনিকে আমরা দেখতে পাই যে খাবার সে দিনে একবেলাই খাচ্ছিল সেইটুকু খাবারই এখন দিনে 3 বার খাওয়ার জন্য ভাগ করে নেয়। এতদিনের নিচে নাসাও তাদের লঞ্চিং এর প্রস্তুতি নিয়ে নিয়েছিল, যাতে ওয়াটারনির জন্য খাবার আর জরুরি সমস্ত সরঞ্জাম ছিল। কিন্তু এখানে লঞ্চিং এ নাসা এতটাই তাড়াহুড়ো করে ফেলে যে ঠিকঠাক করে পরীক্ষা না করার কারণে সেই রকেট লঞ্চ হওয়ার কিছুক্ষণ পরেই আকাশে ব্লাস্ট হয়ে যায়। পুরো পৃথিবীর নিউজে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল, যেটা দেখে দেশের সবাই যেন এবার পুরোপুরি ভেঙে পড়ে। আর এই খবর যখন ওপর থেকে ওয়াটারনি পায় সেও যেন পুরোপুরি এবার ভেঙে পড়ে ভেতর থেকে, যে কারণে সে নাসাকে মেসেজ করে বলে আমার মা বাবা যেন এটা জানতে পারে আজ এখানে যদি আমার কিছু হয়েও যায় তারা যেন এটা নিয়ে গর্বিত থাকে যে তার ছেলে একটা মহৎ উদ্দেশ্যে প্রাণ দিয়েছে। আজ আমি এখানে যে সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করছি ভবিষ্যতে যে কোনো অ্যাস্ট্রোনটই যেন এই সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে পারে তার সমস্ত তথ্যই আমি পৃথিবীতে পাঠিয়ে দেব। মা বাবা আমি দুজনের উদ্দেশ্যেই বলছি, এখানে আমার সামনে অনেক বড় সমস্যা এসছে, কিন্তু তোমার ছেলে কোনো কিছুতেই ভয় পায়নি, বরং সেগুলোর বিরুদ্ধে আমি মোকাবিলা করেছি। সমস্ত কথা নাসার ডিপার্টমেন্ট শুনে যেন একদম ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু ঠিক সেই সময় চীন নাসাকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। তাদের কাছে মহাকাশ যাত্রা করার জন্য সমস্ত কিছুই প্রস্তুত ছিল, আর সেটাকে পুরোপুরিভাবে লঞ্চ করার জন্য তাদের মাত্র 28টা দিনই লাগবে। তাই নাসা চীনের সাহায্যে আবারও লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দেয়। ঠিক এই সময় আমরা রিচ নামের একটা জিনিয়াস ছেলেকে দেখতে পাই, যে অ্যাস্ট্রোডাইনামিক্সে কাজ করে। সে নাসার টিমকে ওয়াটারনিকে বাঁচানোর জন্য একটা নতুন উপায় বলে, যেটার মাধ্যমে ওয়াটারনিকে আরো তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব।
রিজ বলতে শুরু করে, আমরা জানি ওয়াটার্নির ক্রুমেটরা এখনো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়নি, আর ওরা যখন পৃথিবীর একদম কাছে চলে আসবে আমরা ওদেরকে বলবো পৃথিবীর কক্ষপথের চারিদিকে ঘোরাঘুরি করতে। আর ততক্ষণে পৃথিবী থেকে ছোট্ট একটা অরবিটের মাধ্যমে সমস্ত জরুরি জিনিসপত্র ওদের মহাকাশযানে পাঠিয়ে দেব। আর যেই স্পিডে ওরা পৃথিবীর কক্ষপথে ঘুরছিল সেই স্পিডের ব্যবহার করে স্লিং শটের মতো ওরা আবারও ধাক্কায় মঙ্গলের দিকে রওনা হবে, যে কারণে ওই মহাকাশযানের ফিউল, এনার্জি সমস্ত কিছুই সেভ হবে। আর আবারও ওই মহাকাশ যখন যাত্রা করে মঙ্গলের চারিদিকে পৌঁছাবে ততক্ষণে ওদিক থেকে মঙ্গলে থাকা অরবিটের মাধ্যমে মার্টিন এদের কাছে চলে আসবে। কিন্তু নাসার সিনিয়র এই প্ল্যান শুনে রাজি হয় না, কারণ প্ল্যানটা যতটা জটিল তার থেকেও বেশি ডেঞ্জারাস। প্রথমত এই প্ল্যানের একটু এদিক ওদিক হলে 5 জন অ্যাস্ট্রোনট যে মহাকাশযানে যাত্রা করছে সেটার ফিউল শেষ হওয়ার সম্ভাবনা আছে। তাই ফিউলের অভাবে এরা যেমন মঙ্গলে ল্যান্ড করে মার্টিনকে উদ্ধার করতে পারবে না, ঠিক তেমনই মঙ্গল থেকে ওয়াটার্নি যে অরবিটের মাধ্যমে আসবে সেটাও মঙ্গলের বায়ুস্তর পার করে মহাকাশে আসা ততটাই রিস্কি, কারণ মঙ্গলে যে অরবিট এখন আছে সেটা মহাকাশে যাওয়ার জন্য অতটাও ক্যাপেবল হয়তো এখন আর নেই। তাই এই প্ল্যানে একটু এদিক ওদিক হলে একজনের জন্য আরো 5 জন অ্যাস্ট্রোনট তাদের প্রাণ হারাবে। এই জন্যই নাসার সিনিয়র এই প্ল্যানে কোনোভাবেই রাজি হতে যায় না। কিন্তু এই মিশনের যে ডাইরেক্টর ছিল সে সিনিয়রকে জানায়, আমি মনে করি এটা ওদের উপর ছেড়ে দেওয়া উচিত যে ওরা সরাসরি পৃথিবীতে আসতে চায় নাকি আরো 29 মাস অপেক্ষা করে তাদের পার্টনারকে বাঁচাতে চায়। কিন্তু সিনিয়র তাদেরকে এটা জানাতেও মানা করে দেয়, কারণ সে কোনো রকম রিস্ক চায় না। তাই প্ল্যান একদম সরলভাবে যেভাবে আগে করা হচ্ছিল সেইভাবেই কন্টিনিউ করা হবে। কিন্তু মিশন ডাইরেক্টর জানতো প্ল্যান যদি নর্মাল ভাবে চলে তাহলে ওয়াটার্নির কাছে সাহায্য পৌঁছাতে এখনো অনেক বছর লেগে যাবে, আর ততদিনে ওয়াটার্নি বেঁচে থাকবে কিনা সেটাও প্রশ্ন। তো এই মিশনের ডাইরেক্টর চুপিসারে ওই 5 জন অ্যাস্ট্রোনটের সঙ্গে কন্ট্যাক্ট করে আর তাদেরকে রিচের এই পুরো প্ল্যানের ব্যাপারে জানিয়ে ডিসিশন তাদের উপরেই ছেড়ে দেয় যে তারা কি করতে চায়। এই খবর পাওয়া মাত্র এই 5 জন অ্যাস্ট্রোনট নিজেদের মধ্যে ডিসকাস করে নাসার সিনিয়রকে ইনফর্ম না করেই তাদের পার্টনারকে বাঁচানোর জন্য মিশন শুরু করে। প্ল্যান অনুযায়ী তারা পৃথিবীতে ফিরবে না, পৃথিবীর কক্ষপথের আশেপাশে আসার সঙ্গে সঙ্গেই পৃথিবী থেকে তাদের কাছে সমস্ত জরুরি সামান পাঠানো হবে। প্ল্যান মতো ঠিক তেমনটাই করা হয়। কিন্তু এত বড় একটা খবর সিনিয়র থেকে কিভাবে লুকিয়ে থাকতো? সেই খবর পাওয়া মাত্রই মিশন ডাইরেক্টরকে ডাকে আর নিজে থেকে এত বড় রিস্ক নেওয়ার কারণে এই মিশন শেষ হওয়ার পর নাসা থেকে তাকে রিজাইন করতে বল। তবে এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন 6 জন অ্যাস্ট্রোনটের ঠিকঠাক ভাবে পৃথিবীতে ফিরে আসা। অন্যদিকে মঙ্গলে আমরা মার্ককে দেখতে পাই, সে এখন যেন এক আলাদাই মোটিভেশনের সঙ্গে কাজ করছে। যে কাজের জন্যই মঙ্গলে তাদেরকে আনা হয়েছিল সে পুরো টিমের কাজ সে একাই এই মোটিভেশন নিয়ে করছে, কারণ মঙ্গলে প্রত্যেকটা জায়গায় যাওয়া আর সেখানে যে কোনো কাজ করা সে প্রথম ব্যক্তি। তাই সারা দিন সে বেশ আনন্দের সঙ্গে কাজ করত আর প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করত। এসবের মধ্যে মার্ক ওয়াটার্নি যখন খবর পায় তারই পার্টনাররা তাকে বাঁচাতে আসছে আর তার জন্য তারাই মঙ্গল গ্রহে নামবে না, তাকেই নিজে থেকে মঙ্গলের বায়ুস্তর পার করে মহাকাশে যেতে হবে। সেটার জন্য তার হাতে এখনো আছে 200 দিন। অ্যাকচুয়ালি প্রত্যেকবার মঙ্গলে যাওয়ার জন্য অ্যাস্ট্রোনটদের অনেক জিনিসপত্রের দরকার হতো। তো মঙ্গলে আগে থেকেই অনেক জিনিসপত্রের একটা অরবিট সেখানে তারা ল্যান্ড করিয়ে রেখেছিল, যাতে ভবিষ্যতে যদি সেখানে কোনো ব্যক্তি আসে সেখান থেকে সেই জিনিসপত্র ইউজ করতে পারে। 200 দিন পর এখান থেকে 3200 কিলোমিটার দূরে মঙ্গলে থাকা সেই মহাকাশযানটার কাছে যেতে হবে যেটা মঙ্গলে তারা আগে থেকেই সেখানে রেখেছিল। ওই ফ্লাইং অবজেক্টটি সে এখন মঙ্গল থেকে বেরোনোর জন্য ব্যবহার করবে। কিন্তু মঙ্গলের যে প্রান্তে আছে সে সেখান থেকে 3200 কিলোমিটার তার কাছে থাকা গাড়ির মাধ্যমে যেতে হলে তার 50 দিন সময় লাগবে। বেশ কিছুদিন সময় কেটে যায়। ওদিকে চীনের রকেটের সাহায্যে সমস্ত জরুরি সামান ওরা সেই 5 জন মহাকাশচারীদের কাছে পাঠাতে সক্ষম হয়েছে আর সেগুলো নিয়ে তারা এখন রওনা হয়েছে আবারও মঙ্গলের দিকে। এভাবেই সময় কাটতে থাকে, 7টা মাস পার হয়ে যায়। ওদিনে এতদিনে মার্ক ওয়াটার্নি তার খাবারের প্রত্যেকটা অংশ একদম মেপে যেন একদিনের খাবার সে 3 দিন খেত, যে কারণে এতদিনে শরীরও তার অনেকটা শুকিয়ে গেছে। আজ সেই দিন তাকে এখান থেকে 50 দিনের সাফারের জন্য মঙ্গলে থাকা সেই যন্ত্রের কাছে পৌঁছাতে হবে যেটার মাধ্যমে সে মঙ্গল থেকে বাইরে যাবে। যে ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে সে সাফার করত সে গাড়ি একবার ফুল চার্জ হতে 13 ঘন্টা সময় নিত, আর এই সময়টাই মার্ক ওয়াটার্নি ব্যবহার করত তার রেস্টের জন্য। এভাবেই দেখতে দেখতে সে তার যাত্রা সম্পন্ন করত। এমন সময় সে জানতে পারে মঙ্গলে থাকা ওই ফ্লাইং অবজেক্ট এতদিনে ওরা তো দূরের কথা, মঙ্গলের বায়ুস্তরও পার করা ওটার দ্বারা দুঃসাধ্য। তাই ওটা যতটা সম্ভব হালকা করতে হবে যাতে ওটা মঙ্গলের বায়ুস্তর পার করে মহাকাশে পৌঁছাতে পারে। নাসার গাইডেন্সের মাধ্যমে ওই অবজেক্ট থেকে সেই সমস্ত কিছু খুলে ফেলে যেগুলো অতিরিক্ত ভারী আর অপ্রয়োজনীয়। এমনকি প্রয়োজনীয় কিছু জিনিসও তাকে বাধ্য হয়ে ফেলতে হয় যাতে ওই অবজেক্ট ওড়ার যোগ্য করা যায়।
তার মধ্যে ওই অবজেক্টের সামনে থাকা ওই 400 কেজির এয়ারলক সরিয়ে সে সেখানে প্যারাশুটের তাঁবুটা নিয়ে দেয়। নাসার সায়েন্টিস্টরা অনুমান করে মঙ্গলের বায়ুস্তর পৃথিবী থেকে অনেক পাতলা, তাই বায়ুস্তর পার করার জন্য প্যারাশুটে যথেষ্ট। এখন মার্ককে শুধু স্পেস স্যুট পরে ওটার মধ্যে বসে থাকতে হবে, কারণ এই ফ্লাইং অবজেক্টও কন্ট্রোল করবে পৃথিবী থেকে নাসারই একজন লোক। ফাইনালি ওয়াটার্নি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর সেদিনের খাবার খেয়ে সে শান্ত হয়ে ওই ফ্লাইং অবজেক্টের ভেতর বসে পড়ে। ফ্লাইং অবজেক্টে দ্রুত গতিতে মঙ্গলের বায়ুস্তর পার করে মহাকাশের দিকে যেতে শুরু করে, কিন্তু অবজেক্টে হালকা বানানোর জন্য সেখানে এয়ারলক না থাকায় বায়ুর চাপ এতই বেশি হয় যে প্যারাশুট একটা সময় খুলে বাইরে পড়ে যায়, যে কারণে ওয়াটার্নি হাওয়ার প্রেসার সহ্য করতে না পেরে একটা সময় জ্ঞান হারায়। কিন্তু গতিবেগ প্রচন্ড বেশি হওয়ার কারণে অবজেক্টটি একটা সময় মঙ্গলের বাইরে এসে তার পরিক্রম করতে শুরু করে। কিন্তু মঙ্গলের কাছে আসা সেই 5 জন অ্যাস্ট্রোনটের হারমিস यानी তাদের মহাকাশযান এখনো ওয়াটার্নির মহাকাশযান থেকে 68 কিলোমিটার দূরে। এত কাছে এসেও 5 জন অ্যাস্ট্রোনট এখন কিছুই বুঝে উঠতে পারে না যে তারা মার্ককে কিভাবে তাদের স্পেসশিপে আনবে, কারণ দুটো অবজেক্টে আলাদা আলাদা গতিবেগে ছুটছে। এভাবে আরো কয়েক ঘন্টা কেটে যায়। ভাগ্যবশত ওয়াটার্নির জ্ঞান ফিরে আসে। ওয়াটার্নির সঙ্গে তারা কমিউনিকেট করে, কিন্তু বাকি 5 জন যে ফ্লাইং অবজেক্টে আছে সেটার স্পিড অনেক বেশি। ইঞ্জিন অফ করে আবারও অন করা তাদের দ্বারা সম্ভব না, কারণ সেটার জন্য প্রচুর ফিউলের দরকার হয়, যা করার তাদের রানিং অবস্থাতেই করতে হবে। সবাই মিলে ডিসকাস করে তাদের এই দ্রুতগামী ফ্লাইং অবজেক্ট স্লো করার একটা উপায় পায়। প্ল্যান অনুযায়ী তারা একটা বম তৈরি করে আর এই অবজেক্টের একদম সামনের একটা এক্সটার্নাল অংশে সেই বম ফিট করে ব্লাস্ট করে। এয়ারলক এরিয়ায় ভেতরে ব্লাস্ট হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে প্রেসার আসে বাইরে থেকে, আর ওই ধাক্কায় এই ফ্লাইং অবজেক্টের স্পিড বেশ কিছুটা কমে যায়। ওয়াটার্নের ফ্লাইং অবজেক্টের সঙ্গে এদের স্পিড এখন বরাবর হলেও তাদের দূরত্ব এখনো বেশ কিছুটা। তো এদেরই দলের মধ্যে থেকে লুইস রাজি হয় ওয়াটার্নিকে উদ্ধার করার জন্য। একদম প্রপার স্পেস স্যুট পরে একটা দড়ির মাধ্যমে সে নেমে পড়ে ওয়াটার্নির ফ্লাইং অবজেক্ট থেকে ওয়াটার্নিকে উদ্ধার করার জন্য। কিন্তু দড়ির মাধ্যমে অনেক দূর যাওয়ার পরেও ওয়াটার্নিকে সে হাতের নাগালে পায় না, যেটা দেখে ওয়াটার্নি এবার বুঝতে পারে এখন যা করার তার নিজেরই করতে হবে। সে কাউকে না বলেই সে নিচের স্পেস স্যুটের হাতের কাছে ছোট্ট ছোট্ট দুটো ফুটো করে নেয়, যে কারণে হাওয়ার প্রেসারে এবার সে তীব্র গতিতে এগোতে থাকে লুইসের দিকে। এই গতিতে লুইস তাকে ধরে রাখতে পারে না, কিন্তু ভাগ্যবশত ওয়াটার্নি লুইসের পেছনে থাকা দড়িটা শক্ত করে ধরে ফেলে। আর ফাইনালি মার্ক পৌঁছে যায় ওদের হারমিসের মধ্যে, यानी ওই ফ্লাইং অবজেক্টের মধ্যে। এই খবর পাওয়া মাত্রই নাসার সাথে সাথে পৃথিবীর সমস্ত লোক আনন্দ করতে থাকে। এভাবেই ওয়াটার্নি মঙ্গলে 18 মাস ফেসে থাকার পর আবারও সে পৃথিবীতে একদম সুস্থ শরীরে ফিরে আসে। সেদিন পৃথিবীতে ফিরে তার পা ফেলা তার কাছে ছিল যেন তার একটা নতুন জীবন। আর সেদিনের পর থেকে ওয়াটার্নি একজন জিওলজিস্টের পাশাপাশি সমস্ত নিউ অ্যাস্ট্রোনটদের ট্রেনিং এর কাজ শুরু করে। দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায় আর মঙ্গলের 4 নম্বর মিশনের সাথে এই মুভির পুরোপুরি শেষ হয়। তো মার্ক ওয়াটার্নির মঙ্গলের বেঁচে থাকার সংঘর্ষ আর সেখানের আলু চাষ, তার এই স্ট্রাগল, এটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর বাকি আরো এক্সপ্লেন দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।